Hello, my dear students and viewers. Today I am here with this special board, and I think this board will give you something special. আজকে আমি এই বোর্ডটা সবার সামনে আমি ব্যক্ত করব। এই বোর্ডটার মধ্যে অনেক কিছু আছে যা ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটা ভবিষ্যতের রাস্তা খুলে দিতে পারবে। আমি তার আগে কিছু কথা একটু আপনাদেরকে বলে নিই যে যারা আজকে ভিডিওটা ওপেন করছেন বা যারা দেখবেন তারা নিশ্চয়ই ইংরেজি শেখেন বলেই ইউটিউবে সার্চ করে এই অপশানে আসছেন। এবার এই অপশানে এসে যদি ইংরেজি শিখতে হয় অনেকেই পাজেলড হয়ে যায় যে হাউ দে উইল স্টার্ট টু লার্ন ইংলিশ, কীভাবে তারা ইংরেজি শিখবে। বা যারা হয়তো শেখা শুরু করেছেন, সে অনলাইনে হোক বা অফলাইনে হোক, ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট হোক, হয়তো হতে পারে যে ভুল জায়গা থেকে শুরু করেছে। তো আমি এই বোর্ডটা ক্লাসিফাই এই কারণেই করছি যে ইংরেজি শিখতে গেলে একজন বাঙালির কাছে সর্বপ্রথম তার বাংলাটা ভালো করে জানা দরকার। তো নিশ্চয়ই আপনারা বাংলা ভালো জানেন। এবং দ্বিতীয়ত এই পয়েন্টটা মাথায় রেখেই আমি বক্তব্য রাখছি যে সবাই অন্তত মাধ্যমিক পাস বা ইংরেজিটা মোটামুটি একটু নলেজ আছে। ইংরেজি শিখতে গেলে আমরা যখন ইংরেজি শিখি তখন কিভাবে শিখি? ইংরেজিটা যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, আমার এনভায়রনমেন্টের মধ্যে যেহেতু ইংলিশ নেই, ফলত ইংরেজি শিখতে গেলে প্রথমে কিন্তু আমরা বাংলায় ভেবে সেটাকে আমরা ইংরেজিতে করি। কাজে বাংলার সাথে ইংরেজির একটা সরাসরি কিন্তু সম্পর্ক আছে, এটা ভুললে চলবে না। কারণ বাঙালি কখনো ইংরেজিতে ভাবতে পারে না, কারণ সে বাংলাতে ভেবে তারপরে জোর করে সেই বাংলা ভাবনাটাকে ইংলিশে রূপান্তর করে। এটাই স্বাভাবিক, কখনো একজন বাঙালি ইংরেজিতে ভাববে না। এখন আমরা কতভাবে ভাবি মানে আমরা যদি ইংরেজি ভাষার বা যে কোনো ভাষার মূল একক হচ্ছে সেই ভাষার বাক্য বা সেন্টেন্স। একটা সেন্টেন্সকে আমরা কতভাবে বলি বা কতভাবে লিখি সেটা নির্ভর করে কিন্তু সেই সেন্টেন্সের অন্য শব্দের কোনো পরিবর্তন হয় না। সেন্টেন্সের মধ্যে যে ক্রিয়া বা ভাব থাকে কেবল তারই পরিবর্তন হয়। অর্থাৎ কাল অনুযায়ী বা সময় অনুযায়ী আমরা ক্রিয়াটাকে 12 রকম রাস্তাতে আমরা চালিয়ে দিতে পারি। 12 রকমভাবে একটা ক্রিয়া প্রকাশ পেতে পারে। যেমন যদি বলি যে আমি বই পড়ি, এই যে পড়া যে ক্রিয়াটা, তা পড়ি, পড়ছি, পড়েছি, পড়বো, পড়েছিলাম, এইভাবে নানান রকমভাবে একটা ক্রিয়া এরকমভাবে দেখলে দেখা যায় একটা ক্রিয়া 12 রকমভাবে প্রকাশ পায়। এবং এই 12 রকমভাবে এই ক্রিয়াটা যেমন বাংলাতেও প্রকাশ পায়, অনুরূপভাবে ইংরেজিতেও প্রকাশ পায়। তার মানে বাক্যের মধ্যে আমরা ক্রিয়া বা ভাব ব্যবহার করি। এই ক্রিয়াটাকে আমার প্রয়োজনে বিভিন্ন কালে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বা বর্তমান কালে বা পাস্ট টেন্স বা অতীতকালে, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালে আমার প্রয়োজন অনুযায়ী আমি ক্রিয়াটাকে বলি। এবার আমি যখন যে ক্রিয়া যে কালে গিয়ে বলছি সেই ক্রিয়াটা কিভাবে প্রকাশ পায়, বাংলাতে সেই ক্রিয়াটা যখন আমি প্রকাশ করছি তার সাথে সেই ক্রিয়াটাকে যদি ইংরেজিতে বলতে হয় তাহলে সেই ক্রিয়াটা কিভাবে প্রকাশ পাবে। অর্থাৎ সেই ক্রিয়াটা বা সেই ভাবটা শুধু বললেই কিন্তু আর সেন্টেন্সটা কমপ্লিট হয় না বা অর্থটা প্রকাশ পায় না। সেই ভাবটা যখন আমরা ইংরেজিতে লিখি তখন সেটা বিভিন্নভাবে রূপান্তর হয়। কাজে সেই রূপান্তরগুলো ভার্বের যে নানান রকম যে ফরম্যাট বা নানান রকম যে রূপান্তর হয়, 12টা ভাবে যে রূপান্তর হয়, সেই 12টা ভাবটা বা পদ্ধতিটা যদি আমি জানতে পারি যে যখন আমি ক্রিয়াটাকে খাচ্ছি বলবো বা পড়ছি বলবো তখন সেই ক্রিয়াটা কিভাবে লিখবো, পড়বো যখন বলবো বা খাবো যখন বলবো ক্রিয়াটাকে কিভাবে বলবো, খেয়েছি বা আধ ঘন্টা ধরে খাচ্ছি বা 2 ঘন্টা ধরে বই পড়ছি, এই যে 2 ঘন্টা ধরে পড়ছি বা 1 ঘন্টা ধরে পড়ছি, এই ক্রিয়াটা যদি প্রকাশ করি তাকে কিভাবে প্রকাশ করতে হবে। অর্থাৎ ক্রিয়া প্রকাশ করার পদ্ধতিটা জানা খুব জরুরি। আমি আজকের এই বোর্ডের মধ্যে দেখাবো যে এই ছোট্ট একটা বোর্ডের মধ্যে এই সামান্য লেখার মধ্যে দিয়ে কিভাবে 12 রকম ভাবে ক্রিয়া প্রকাশ করা যায়, অর্থাৎ 12 রকম ভাবে সেন্টেন্সকে প্রকাশ করা যায়। এর বাইরে সেন্টেন্স প্রকাশ পায় না। তাহলে 12 রকম পদ্ধতিটা যদি আমি রপ্ত করতে পারি তাহলে আমি যে কোনো বাংলা সেন্টেন্সকে আমি ইংরেজিতে আমি বলতে বা লিখতে আমি পারবো। এবং শুধু আমি আজকে তাই দেখাবো না, এর সঙ্গে আরো দেখাবো যে এই 12 রকম যে ক্রিয়ার প্রকাশ, সেই ক্রিয়াগুলো আবার যখন বক্তার মুখ থেকে বার হয় বা বক্তা যখন এটাকে লেখে তখন কিন্তু বিভিন্ন ভাবে লেখে, সেই ভাবটাও আজকে আমি এই বোর্ড থেকে দেখাবো। তো শুরু করা যাক। আপনারা একটা মন দিয়ে দেখুন, আশা করি আজকে এই বোর্ডের অ্যানালিসিসটা দেখলে আপনার ইংরেজি স্টার্টিংটা একদম সুন্দর হয়ে যাবে। এই বোর্ডের ভিতরে বোর্ডের শখটা একটুখানি আগে বুঝে নিন। এখানে লেখা আছে টেন্স। টেন্স করকম হয় আমরা সবাই জানি।
টেন্স প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয় আর ফিউচার টেন্স হয়। এবং প্রতিটি টেন্স আবার 4 রকম হয়, যে তার নাম আমি উপরে লিখেছি টেবিলে। সিম্পল, সিম্পল অর্থাৎ যখন আমি প্রেজেন্টে 4টে বলবো তার মূল ফর্মটা হচ্ছে, দেখুন সিম্পল, অনেকে সিম্পল টেন্স বলে বা অনেকে বলে ইনডেফিনাইট টেন্স। সিম্পল বা ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টের যে 4টি টেন্স তাদের নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্টের সেকেন্ড টেন্সের নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের 3 নম্বর টেন্সের নাম প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বর টেন্সের নাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি পাস্টে আসি, তাহলে পাস্টের প্রথম টেন্স বা 1 নম্বর টেন্স পাস্ট ইনডেফিনাইট বা পাস্ট সিম্পল পাস্ট। আবার পাস্ট কন্টিনিউয়াস 2 নম্বর, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের 4 নম্বর টেন্স। ফিউচারে যদি আসি, সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচারের 1 নম্বর টেন্স। আবার ফিউচারের 2 নম্বর টেন্স ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ভালো করে গুনে দেখুন বা হিসাব করে দেখুন, এখানে কিন্তু 12টি টেন্স বলা আছে টোটাল। কারণ হচ্ছে প্রত্যেক ঘরে 1 2 3 4 4টে করে ঘর আছে, প্রত্যেকের 4টি করে টেন্স। আর মূল টেন্স যেহেতু 3টে, কাজে 3 এর সাথে 4 গুণ করলে 3 এ 4 12টা টেন্স। অর্থাৎ ক্রিয়া এই 12 ভাবে চলতে পারে। এই 12 ভাবে আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কালে, সে অতীতকালে হোক, পাস্ট টেন্সে হোক, ফিউচার টেন্সে হোক বা প্রেজেন্ট টেন্সে হোক, আমরা বিভিন্ন ক্রিয়া বা ভাবকে এই 12 ভাবে প্রকাশ করি। তা কিভাবে সহজে মনে রাখা যায়, দেখুন আমি একটি ভার্বের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। যদি এই একটি ভার্বকেও মনে রাখা যায়, তাহলে অন্য ওই ভার্বের মতো অন্য ভার্বগুলোকে ব্যবহার করলে কিন্তু মনের ভাব প্রকাশ করা যায়। যেমন যদি আমি কোনো একটি কথা, এখানে যেমন একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, এখানে লেখা আছে আই ইট, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমি খাই, বাংলাতে লেখা আছে আমি খাই। আবার যদি আমি বলি আমি খাচ্ছি, তাহলে হয় আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, এখানে লেখা আছে আই অ্যাম ইটিং। এবার মনে রাখার সুবিধার জন্য আমি এভাবে বর্ণনা করছি না, আমি বর্ণনা করছি একটু অন্যভাবে বর্ণনা করছি। কিভাবে? যদি আমি প্রথমে এই কন্টিনিউয়াসটা ধরছি, প্রথম কন্টিনিউয়াস মানে ইংরেজিতে 3টে কন্টিনিউয়াস আছে, 3টে সিম্পল টেন্স আছে, 3টে পারফেক্ট, আবার 3টে পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে এই হয়ে গেল আমার 3 এ 4 12টা। এবার কন্টিনিউয়াস গুলোর মিলটা দেখো তোমরা, কন্টিনিউয়াস গুলোর মিল। বাংলায় আমি যদি বলি আমি খাচ্ছি বা আমি ভাত খাচ্ছি বা আমি আম বা কোনোটা ফল খাচ্ছি, আমি খাচ্ছি, আমি খাচ্ছিটাকে অতীত করলে হয় আমি খাচ্ছিলাম। আবার তার ভবিষ্যৎ করলে হয় আমি খেতে থাকবো, খেতে থাকবো। অর্থাৎ ক্রিয়া বা ভার্ব যখন কন্টিনিউ করে তখন বাংলাতে 3 ভাবেই কন্টিনিউ করে। এর বাইরে আরেকটা আরো 3 ভাবে যেটা কন্টিনিউ করে সেটা আমি পরে বলছি। মূল ভাবটা কিন্তু সময় উল্লেখ না করে 3 ভাবে কন্টিনিউ করে, যে আমি খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাকবো। ভালো করে ভেবে দেখো যে খাচ্ছির অতীত হচ্ছে খাচ্ছিলাম এবং খেতে থাকবো এটা হচ্ছে খাচ্ছি ভার্বের, এটা হচ্ছে খাচ্ছি মানে খাওয়া, খাওয়া যে ভার্ব তার কিন্তু ভবিষ্যৎ। এবার যখন কোনো কাজ কন্টিনিউ করে, ইংরেজিতে যখন কোনো কাজ কন্টিনিউ করে তখন কি হয়, সেই ভার্বের সাথে আইএনজি হয়। এটাকে এই কোডটা মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এখানে আরো একটি কন্টিনিউয়াস আছে, এরও প্রত্যেকটি ভার্ব বোর্ডে যারা দেখতে পাচ্ছেন তারা দেখুন প্রত্যেকটি ভার্বের সাথে আইএনজি করা আছে। তার মানে যদি কোনো কাজ সে অতীতে হোক বা ভবিষ্যতে হোক বা বর্তমানে হোক, যদি কন্টিনিউ করে তাহলে আমরা কিন্তু সেই ভার্বের সাথে আইএনজি যোগ করি। এবার যদি বর্তমানে যদি কন্টিনিউ করে তাহলে কি হবে, যেমন আই অ্যাম ইটিং মানে আমি এখন খাচ্ছি, খাচ্ছি এখন খাওয়াটা চলছে তখন, এবং তখন আই অ্যাম ইটিং। এবং মজার ব্যাপার এখানটা অ্যাম লিখতে হয়েছে। এবার কেন অ্যামটা লিখেছি তার কারণটা হচ্ছে ভার্ব যখন কন্টিনিউ করে আইএনজি হয় তখন সেই ভার্ব কিন্তু একা চলতে পারে না। ইংরেজিতে কি হয়, ওই আইএনজি যুক্ত ভার্বটাকে কন্টিনিউ করানোর জন্য তার আগে একটা বি ভার্ব দেওয়া হয়, বি ভার্ব। অর্থাৎ এটা মনে রাখতে হবে, যদি আমি কিছু বলছি বা লিখছি সেটা যদি কন্টিনিউর জন্যই লিখছি, যে কাজটা চলছে, খেলছে, হাঁটছে, দৌড়াচ্ছে, বই পড়ছে ইত্যাদি, যদি এই কথাগুলো যদি কন্টিনিউ অবস্থায় যদি আমি প্রকাশ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার ওই আইএনজি যুক্ত ভার্বের আগে বি ভার্ব দিতে হবে। বি ভার্ব, অ্যাম,
ওয়াজ বা শ্যাল বি সব জায়গায় দেখো এখানে বি ভার্ব আছে, অর্থাৎ প্রেজেন্টে কন্টিনিউ করলে তার আগে প্রেজেন্টের বি ভার্ব, প্রেজেন্টের বি ভার্ব এম ইজ আর, এম ইজ আর থেকে একটা আই এর পরে এমটা দিলে চলে, তার জন্য আই অ্যাম ইটিং। এবার অন্য সাবজেক্টের পরে কি হয় তার জন্য নিচে টেবিল আছে, সেখান থেকে আমি দেখিয়ে দেবো। এবার এটাও গেল আমি খাচ্ছি। এবার আমি খাচ্ছি এটাকে অতীত করলে হয় আমি খাচ্ছিলাম। নিজেরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। খাচ্ছিলাম। আমি হাঁটি, এটা মানে হাঁটছি, এটা বর্তমানে কাজটা আমার হাঁটা চলছে, কিন্তু আমি অতীতে কাজটা চলছিল, তারপরে কাজটা শেষ হয়েছে না হয়নি এটা জানি না, তাহলে বলতে পারি যে সে অন্য কেউ হাঁটছিল বা আমি হাঁটছিলাম, অর্থাৎ হাঁটছি অতীত ফর্ম হচ্ছে হাঁটছিলাম। বা এখানে যেমন খাচ্ছি, খাচ্ছি এর অতীত ফর্ম খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং। মানে যেহেতু বর্তমানে খাচ্ছি এম দিলাম, মানে বি ভার্বটা এম। যদি অতীতে কাজটা কন্টিনিউ বোঝায় তাহলে অতীত থেকে ওয়াজ আর বি ভার্ব দেব। এবার যদি ভবিষ্যতে যদি কাজটা কন্টিনিউ করে আমি খেতে থাকবো, তার মানে খাওয়ার কাজটা ভবিষ্যতে চলবে, তখন আই শ্যাল বি ইটিং, তার মানে এখানেও বি ভার্ব। তার মানে মনে রাখার বিষয়, যদি কোনো কাজ কন্টিনিউ করে, কন্টিনিউ কতভাবে করতে পারে, বর্তমানে কন্টিনিউ করতে পারে, অতীতে কন্টিনিউ করতে পারে, আবার ভবিষ্যতে কন্টিনিউ করতে পারে। যদি কন্টিনিউ করে কিন্তু সময়ের উল্লেখ নেই, এখানে যেমন আমি প্লেন ভাত খাচ্ছি, এখানে কিন্তু বলা হয়নি যে বা আমি খাচ্ছি, এখানে বলা হয়নি আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি বা 2 ঘন্টা ধরে খাচ্ছি, এর কিন্তু বলা হয়নি, সময়ের উল্লেখ নেই। যদি তাহলে এভাবে কোনো কাজ কন্টিনিউ করে, তাহলে যে কালে কন্টিনিউ করবে, যদি প্রেজেন্টে কন্টিনিউ করে কাজ, তাহলে সেই ভার্বের আগে প্রেজেন্টের বি ভার্ব এম ইজ আর। আর যদি পাস্টে কন্টিনিউ করে তাহলে সেই ভার্বের সাথে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, আইএনজি না দিলে কিন্তু কাজ কন্টিনিউ করে না, তার সাথে ওয়াজ এর বি ভার্ব। আর যদি ভবিষ্যতে কাজ কন্টিনিউ করে তাহলে ভবিষ্যতের মার্কিং হচ্ছে শ্যাল উইল, ইংরেজিতে এই ব্যবস্থাটাই আছে, শ্যাল উইল না দিলে কোনো ফিউচার টেন্স হয় না, তাহলে শ্যাল উইল দিয়ে দেখুন তারপরে একটা বিভাগ দিয়ে ইটিং করা আছে। এবার তারপরে আমি চলে যাচ্ছি পারফেক্টে, পারফেক্টে চলে যাচ্ছি। এবার পারফেক্ট মানে মনে রাখতে হবে, কন্টিনিউয়াস মানে মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট মানে মনে রাখতে হবে কোন ভার্বের ব্যবহার। পারফেক্ট মানে মনে রাখতে হবে যে ভার্বের যে কনজুগেশন দেওয়া আছে, ভার্বের যে ফর্ম দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তিনটে, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। এই যে ডান লাস্ট সারি, এই লাস্ট সারিটাই হচ্ছে পারফেক্টের জন্য ব্যবহার করা হয়। এটাকে পারফেক্ট সিরিজ অফ ভার্বস ইউ ক্যান সে, যে এটা পারফেক্ট। কাজে লাস্ট লাইনটা নিতে হবে কিন্তু এই পারফেক্টের জন্য। কাজে এখান থেকে তার জন্য ইট মানে যে খেয়েছি, আমি খেয়েছি, তার মানে খাওয়ার কাজটা কমপ্লিট। খাওয়ার কাজ যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে বলতে হবে খেয়েছি। খেয়েছি তাহলে এটা পারফেক্ট হয়ে গেল। পারফেক্ট কখন হয়, আরো উদাহরণ দিচ্ছি। আমি খেয়েছি, সে আমাকে দেখেছে, বাবা একটি বই কিনেছে, অর্থাৎ কাজটা হয়ে গেছে কিন্তু বেশি অতীতে নয়, অল্প আগে, অল্প আগে হয়েছে, তার রেজাল্ট এখনো আছে। আমি যদি এখন বলি যে আমি টিফিন করেছি, তাহলে টিফিন করেছি আমি 2 দিন আগে টিফিন করলে আজকে বলতে পারি না, বা 20 ঘন্টা আগে টিফিন করলে এখন বলতে পারি না, 1.5 ঘন্টার মধ্যে করলে বলতে পারি, অর্থাৎ টিফিন করা হয়ে গেছে কিন্তু সেই টিফিনের এফেক্টটা আমার এখনো আছে, তাই আমি বলতে পারছি আমি টিফিন করেছি বা আমি খেয়েছি। তাহলে এই ধরনের ক্রিয়াকে সাধারণত এদের সাথে এসি, এসও, এসএন ইত্যাদি ক্রিয়ার সাথে যুক্ত থাকে বাংলায়। সেই ধরনের সেন্টেন্স, এই ধরনের ক্রিয়া দিয়ে যখন আমাকে কোনো বাক্য বলতে হবে, কোনো সেন্টেন্স বলতে হবে, তখন আমি কি করব, তার যে ক্রিয়া বা ভার্ব আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এবং পারফেক্টে মনে রাখতে হবে যে পারফেক্টে যদি আমি যেমন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে লাস্ট সিরিজ ব্যবহার করছি, ঠিক একইভাবে কিন্তু এই পারফেক্ট ভার্বকে চালু রাখতে পারে, একমাত্র বাঁচিয়ে রাখতে পারে কিন্তু হ্যাভ ভার্ব। মানে হ্যাভের 3টে রূপ আছে, সবাই হয়তো কম বেশি জানো, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড কিন্তু এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে বসে পারফেক্ট টেন্স তৈরি করে। তার জন্য লেখা আছে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি পাস্ট ফর্ম তো আমি খেয়েছিলাম, তাই এখানে বলতে হচ্ছে আই হ্যাড ইটেন, কারণ যেহেতু এটা পাস্ট, এই তো লেখা আছে এটা পাস্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, তার জন্য আই হ্যাড ইটেন। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন। আবার যখন ফিউচার পারফেক্টে আছে যে তখন লেখা আছে আই শ্যাল হ্যাভ ইটেন। ফিউচার পারফেক্ট টেন্সটা বাংলায় কেমন হয়, যে একটা নির্দিষ্ট কন্ডিশন বা সময়ের পূর্বে কাজটা, ভবিষ্যতে সেটা, যে 10টার আগে আমি কাজটা শেষ করে থাকবো, বা 10টার আগে আমি খাওয়া শেষ করে থাকবো আমার, অথবা আমার খাওয়াটা শেষ হয়ে যাবে। এই যে শেষ হবে মানে খাওয়া শেষ হবে, আমার এখানে জায়গা নেই বলে খাওয়াটা লিখতে পারিনি, যে খাওয়া শেষ হবে,
তার মানে আই শ্যাল হ্যাভ ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন বাই 10 PM, এরকম একটা ধরে নিতে হবে যে কোনোটা নির্দিষ্ট সময়ের আগে। আই শ্যাল হ্যাভ ইটেন, এর খুব একটা ব্যবহার তেমন নেই আর কি, কোনো কোনো ক্ষেত্রে লাগে যে আই শ্যাল হ্যাভ ইটেন। একটা মজার ব্যাপার, তাহলে কি হলো, পারফেক্ট মানে ভার্বের লাস্ট সিরিজ থেকে দেবো, যেমন ইটেড, এখানে ইটেন লিখেছি, লাস্ট পাস্ট পার্টিসিপাল ফর্ম, তার আগে হ্যাভ ভার্ব। তাহলে যদি পারফেক্ট এবং কখন হবে, প্রেজেন্টের পারফেক্ট মানে হচ্ছে অতীতে বর্তমানে কিন্তু একটু আগে কাজ শেষ হয়ে গেছে, তাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আমি খেয়েছি, তাকে দেখেছি, হ্যাঁ, বাজার থেকে সে একটা বড় মাছ কিনে এনেছে ইত্যাদি, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর হচ্ছে খেয়েছিলাম, যেমন আমি খেয়েছিলাম, অতীত, এটা কমপ্লিটলি পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স, কিন্তু তার রূপটা এমন, মানে অ্যাকচুয়ালি সিম্পল পাস্টের থেকে একটু বেশি পাস্ট, সেটাকে বলা হয় যে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সেখানে যেহেতু টেন্সের নামই পাস্ট, তার জন্য হ্যাভটা হ্যাড, আর যেহেতু টেন্সের নামই যেহেতু ফিউচার পারফেক্ট, তার জন্য আই শ্যাল হ্যাভ, শ্যাল তো দিতেই হবে, ফিউচার টেন্স মানে শ্যাল দিতেই হবে, আই শ্যাল হ্যাভ ইটেন। এবার এরপরে আমি লাস্ট সিরিজে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা অধিকাংশ স্টুডেন্টরা মাঝে মধ্যে মিস্টেক করে লেখা বা বলার ক্ষেত্রে, হয়তো দেখা গেল যে আই হ্যাভ ইটেন এটা হবে, কিন্তু সে দুম করে বলে ফেললো আই অ্যাম ইটেন, আই অ্যাম ইটেন। তার মানে কি হলো, দুটো টেন্সের পাঞ্চ হয়ে গেছে। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। সে কি করলো, পারফেক্ট থেকে ইটেনটা নিয়েছে, আর এদিকে কন্টিনিউয়াস থেকে অ্যামটা নিয়েছে, নিয়ে পাঞ্চ করে ফেলেছে, ফলত কোনো টেন্সই হয়নি, কোনো অর্থই প্রকাশ পায়নি। কাজে মনে রাখতে হবে, যখন ভেবে নেব আমার এই বাংলা বাক্যটি কোন টেন্সকে ধরেছে, সেই টেন্সের নিয়ম অনুযায়ী তার হেল্পিং ভার্ব বা ভার্বকে বসাতে হবে, এটা যেন এদিক ওদিকে না হয়। এখানে 4 নম্বর ঘরে লেখা আছে পারফেক্ট কন্টিনিউয়াস, নামের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস শব্দটি আছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে এর সবারই পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। নামের মধ্যে কন্টিনিউয়াস শব্দটি আছে, তাহলে এখানে কন্টিনিউয়াস ছিল বলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সবকটা একই ভার্বের ব্যবহার করেছি আমি, প্রত্যেকটা ইটের সাথে কিন্তু ইটিং 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 সব ইটিং করা আছে, মানে যেহেতু নামটাই কন্টিনিউয়াস, ইটিং করা আছে। আবার কি, এইটার নাম কি, প্রেজেন্ট পারফেক্ট, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস জন্য আইএনজি দিয়েছি। আর পারফেক্টের জন্য, এই যে পারফেক্টের জন্য তো হ্যাভ হ্যাজ বসে, এই তো হ্যাভ দিয়েছি, এখানেও তো পারফেক্টের জন্য হ্যাভ দিয়েছিলাম, তাহলে এই পারফেক্টের জন্য এই হ্যাভ বসবো, হ্যাভ দিলাম। দেওয়ার পরে আগে আমি কি বলেছি, আইএনজি যুক্ত শব্দ বি ভার্ব ছাড়া কখনো চালু হয় না, এখানেই বলেছি। এই যে ইটিং, এখানে বি ভার্ব অ্যাম দিয়েছি, তার জন্য ইটিংটা চালু হয়ে গেছে, ইটিং ভার্বটি তখন কার্যকরী হয়েছে। তাহলে এখানেও তো ইটিং আছে, তাহলে একে কার্যকরী করতে গেলে এর আগে একটা বি ভার্ব দিতে হবে, সেই বি ভার্বের বিন ফর্ম ব্যবহার করা হয়। বি ওয়াজ বিন বাই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার বিন, ভার্বের লাস্ট সিরিজে পাস্ট পার্টিসিপল ফর্মে লেখা থাকে, তার মানে এখানেও বি ভার্ব দেওয়া হয়েছে। তাহলে আমি যখনই কোনো কন্টিনিউয়াস ফর্ম বলবো, তখন কিন্তু মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি হবে, তার আগে একটা বি ভার্ব। তো এখানে বিন ভার্ব কেন, কারণ এটা পারফেক্ট কন্টিনিউয়াস, তাই বিন ভার্ব। আর এখানে পারফেক্ট শব্দটি ব্যবহার করা হয়েছে যেহেতু পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ। তার মানে মনে রাখার সুবিধার জন্য আমি এই কোডগুলো বলছি, যে যখন আমি কোনো ভার্বের সাথে আইনি যোগ করব, তার আগে বি ভার্ব দিতে হবে। এবার এই ধরনের সেন্টেন্স কোথায় ব্যবহৃত হয়, এখানেও একটা লক্ষণীয় যে এখানেও খাচ্ছি লেখা, এখানে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, এখানে কিন্তু লেখা আছে মানে এখানে আমি খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং। কেন এটা দুরকম কেন, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, এখানেও তো আমি খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন ইটিং কেন? তার কারণটা হচ্ছে যে এইটার এর সাথে সময় থাকবে যুক্ত। কেমন ভাবে সময় যুক্ত থাকে, যেমন আমি 30 মিনিট ধরে খাচ্ছি, আমার জায়গা নেই বলে তো 30 মিনিট লিখতে পারিনি, এটা কিন্তু আমি মুখে বলে দিলাম যে পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে প্রত্যেকটি টেন্সে একদম পরপরই 3টে সব টাইম উল্লেখ থাকবে। আর টাইম উল্লেখ থাকার জন্য যদিও বাংলা ক্রিয়া এই কন্টিনিউয়াসের মতো দেখতে হয়, তবুও কিন্তু এখানে হ্যাভ বিন বা হ্যাড বিন বা শ্যাল হ্যাভ বিন কিন্তু এই ইটিং বা ভার্বিং ওয়ার্ডের আগে এসে বসে, তার জন্য এখানে হয়েছে আই হ্যাভ বিন ইটিং। অর্থাৎ আমি 25 মিনিট ধরে খাচ্ছি, বা আমি 2 ঘন্টা ধরে খেলা করছিলাম, বা মেয়েটি 1 ঘন্টা ধরে গান করছিল, বা সে 1 ঘন্টা ধরে কথা বলছে। এই যে টাইমের কথাটা উল্লেখ থাকবে, টাইম না থাকলে কিন্তু হবে না, শুধু খাচ্ছি থাকলেই হবে না, এর সঙ্গে টাইম আনতে হবে।
একইভাবে তাহলে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এটা আই হ্যাড বিন ইটিং, তার বাংলা মানেটা কি? তার বাংলা মানেটা হচ্ছে এর মতোই, এটা যেমন আমি বললাম আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাহলে এটা বলবো আমি আধ ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, বা আমি আধ ঘন্টা ধরে খাচ্ছিলাম। তাহলে লিখতে হবে আই হ্যাড বিন ইটিং, আই হ্যাড বিন ইটিং ফর 30 মিনিটস, বা আই হ্যাভ বিন ইটিং সিন্স 7:30 PM ইত্যাদি। যদি সিন্সটা বসে নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে। ঠিক একইভাবে এটা চলতে থাকবে। আই শ্যাল হ্যাভ বিন ইটিং, এটা খুবই কম ব্যবহার, তবু বাংলা একটা উদাহরণ দিচ্ছি। এর বাংলা মানেটা কি? আই শ্যাল হ্যাভ বিন ইটিং এর বাংলা মানেটা হচ্ছে যে বললাম যে তুমি আসার আগে, তুমি মানে ভবিষ্যতের কথা বলছি, তুমি আসার আগে আমি কাজটা করতে থাকবো, বা আমি 10টা পর্যন্ত ভাত খেতে থাকবো, বা সে 11টা না বাজা পর্যন্ত সে বই পড়তে থাকবে, কাজটা চলতে থাকবে কন্টিনিউ, কিন্তু টাইম উল্লেখ আছে কিন্তু, তখন আমরা আই শ্যাল হ্যাভ বিন, বা এই আই এর পরে কি শ্যাল হবে, কোন কর্তার পরে উইল হবে, সেটা আমি নিচে টেবিল থেকে পরিষ্কার করে দেবো। তাহলে এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ফরম্যাট। তাহলে এই কন্টিনিউয়াস সাথে এই কন্টিনিউয়াস মনে রাখতে হবে। আর পারফেক্ট কি কোড নাম্বার বললাম? কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, এবং যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস মানে এই সারি হয়, তাহলে অবশ্যই তাদের আগে বি ভার্ব, প্রেজেন্টের হলে এই কন্টিনিউয়াস ভার্বের আইএনজির সাথে আগে অ্যাম, পাস্ট কন্টিনিউয়াস হলে আগে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াস হলে আগে শ্যাল বি, উইল বি। আর পারফেক্ট মানে কি বললাম? পারফেক্ট মানে কিন্তু ভার্বের লাস্ট সিরিজ, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রত্যেকটা ইটেন ইত্যাদি দেওয়া আছে, এবং হ্যাভ হ্যাজ এর ব্যবহার আছে, ভালো করে লক্ষ্য করো। এখানে হ্যাভ, এখানে হ্যাড, যেহেতু এটা প্রেজেন্ট হ্যাভ হ্যাজ হবে, পাস্টে একটাই আছে হ্যাড, শুধু হ্যাড হয়, এবং ফিউচারে হলে শ্যাল হ্যাভ। আর যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াসের জন্য আইএনজি দিতে হবে, আর যেহেতু কন্টিনিউয়াসের আগে বি ভার্ব বসে তাই বিন, আর পারফেক্টের জন্য এখানে যেহেতু পারফেক্টে হ্যাভ ব্যবহার করেছি, এখানেও কিন্তু পারফেক্টে হ্যাভ ব্যবহার করা হয়েছে, এখানে এই হ্যাডটি আবার এখানে চলে গেছে, এখানে এই শ্যাল হ্যাভটি এখানেও শ্যাল হ্যাভ হয়ে চলে গেছে। কাজে এর মধ্যে কিন্তু একটা দুরন্ত মিল আছে, মিলটাকে নিজের মধ্যে সেটিং করে এটাকে মনে রাখতে হবে। এবার আসছি আমি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, বা প্রেজেন্ট ইনডেফিনাইট, বা সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, পরপর করে লেখা আছে। সিম্পল ফিউচার এটা কি লেখা আছে? আই ইট, আমি খাই। এবার সিম্পল ফিউচার, সিম্পল প্রেজেন্ট মানে অ্যাকচুয়ালি কোনগুলোকে আমরা বোঝাই? যেগুলো আমরা আমাদের প্রতিদিনের অভ্যাস, বা আমাদের যেগুলো চিরসত্য হ্যাবিট, সেগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট বলি। সাধারণত ক্রিয়ার সাথে মানে পড়ি, করি, খাই, যাই, হাঁটি, চলি, মানে বিশেষ কোনো সাফিক্স বা ক্রিয়াটাকে ঘুরিয়ে এদিক ওদিক করে বলা হয় না। যেমন এখানে দেখুন খাই বললো না, মূল ভাবটা তো খাই, বাংলাতে মূল ভাবটা খাই, সেই মূল ভাবটাই থাকে। এবার মূল ভাবটা কখন এরকম সি বা এসি বা এই যে লাম এরকম যুক্ত হয় না, প্লেন ফ্রেশ থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট পরে ডাইরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ভার্বের চার্টে ইট, এট, ইটেন লেখা আছে, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, প্রথম সারি হচ্ছে কি ইট, সেই ইটটা বসিয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে কি করব? যেহেতু চিরসত্য ঘটনা এবং অভ্যাস জনিত কারণে সিম্পল প্রেজেন্ট টেন্সেরটাই প্রকাশ করা হয়, এবং মানুষের অভ্যাস এবং যেটা চিরসত্য ঘটনা তার যেহেতু পরিবর্তন হয় না, তার জন্য এটাকে প্রেজেন্ট, এটা সব সময় চিরদিন প্রেজেন্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরদিনই প্রেজেন্ট, এটা কখনই পাস্টে করা বলা সম্ভব নয়, তাহলে আর অদ্ভুত মানে মিনিংলেস হয়ে যাবে। তার জন্য আই ইট, আমি খাই, সে যায়, তারা খায়, দে ইট, তারা খেলে, দে প্লে ইত্যাদি, এরকম প্রেজেন্ট ফর্ম। এবার আমি যদি সিম্পল প্রেজেন্টটাকে যদি সিম্পল পাস্টে নিয়ে যাই, কি করেছি? ভার্বটাকে শুধু পাস্ট করে দিয়েছি, ইট ছিল এট করে দিয়েছি, আই এট, আমি খেয়েছিলাম, আই এট। মানে খাইয়ের পাস্ট ফর্ম যদি বলে খাইটাকে বাংলায় অতীত করে বলো তো খেলাম বলতে হবে। তো তাহলে কি হবে? ইটের জায়গায় এট হবে, আই এট। তাহলে ভার্বের পাস্ট ফর্ম দিলে সিম্পল পাস্ট। তাহলে সিম্পল ফিউচার কি করা হবে, বা ফিউচার ইনডেফিনিট টেন্স কি করা হবে? বললাম ফিউচার মানে শ্যাল উইল মাস্ট দিতেই হবে, শ্যাল উইল, তাহলে আই এর পরে শ্যাল বা যে কর্তা হবে কর্তা অনুযায়ী উইল দেবো, দিয়ে তারপরে এই শ্যাল উইল, এটা যেহেতু মোডালে পরে কখনো কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসে না, অর্থাৎ আবার প্রেজেন্ট ফর্ম, এই ইটটা এই ইট, একই ইট, সবাই দেখো এটা একই ইট, অর্থাৎ শ্যাল উইল ব্যবহার করে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলে তাকে বলা হয় ফিউচার, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। তারা কালকে আমার বাড়িতে আসবে, বা আমি একটু বাদে দোকানে যাব,
আমার মেয়ে এখন তার সাথে দেখা করবে, এই যে বে, ব, বেন এরকম যদি ভার্বের মানে ক্রিয়া থাকে বাংলায়, তাহলে সেগুলোকে আমরা কি করি, সিম্পল ফিউচার টেন্সে নিয়ে যাই। তার জন্য সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল দিয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। তাহলে এই হচ্ছে টোটাল টেন্স। কি আমি আবার জিস্ট করে দিই, মানে সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্স তিনটি: প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। সিম্পল প্রেজেন্টে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সিম্পল পাস্টে কি হয়, ভার্বের পাস্ট ফর্ম বসে। সিম্পল ফিউচারে কি হয়, শ্যাল উইল দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, কন্টিনিউয়াস তিনটে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি হবে, তার আগে প্রেজেন্টের বি ভার্ব, তাহলে আইনযুক্ত শব্দের আগে আমি বি ভার্ব অ্যামিজার দেবো। পাস্ট কন্টিনিউয়াস কি হয়, পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি করবো, করে বি ভার্বটা পাস্ট থেকে দেবো, তা পাস্টের বি ভার্ব তো ওয়াজ আর ওয়ার, সেটাই দেবো। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, আর তার আগে কিন্তু আমি বি ভার্ব শ্যাল বি বা উইল বি দেবো, মানে শ্যাল উইল সহ বি ভার্ব দেবো, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি, পারফেক্ট মানে বলেছি ভার্বের লাস্ট সারি, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই লাস্ট সারির আগে কি দেবো, পারফেক্টের আগে হ্যাভ ভার্ব লাগে, হ্যাভ ভার্ব ছাড়া পারফেক্ট টেন্স হয় না, কাজে হ্যাভ দেবো, হ্যাভ বা হ্যাজ, কর্তা বুঝে হ্যাভ বা হ্যাজ দেবো, দিলে পাস প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি করবো, পাস্ট পারফেক্ট করার সময়ও একইভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো, তার আগে হ্যাভ ভার্ব দেবো। তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, যখন পাস্ট পার্টিসিপল ফর্মের আগে হ্যাভ হ্যাজ দিই তখন হয় প্রেজেন্ট পারফেক্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যখন হ্যাড দিই তখন হয়ে যায় পাস্ট পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট হয় কি করে, যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যদি শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ দিই। এবার গেল লাস্টে কোনটা, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে যখন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস মানে আইএনজি হবে, আর হচ্ছে আইএনজি যুক্ত শব্দের আগে বি ভার্ব লাগে, তাই বিন, আর যেহেতু নামের সঙ্গে পারফেক্ট আছে তাহলে হ্যাভ দিতে হবে, তাহলে হ্যাভ বিন ইটিং, ঠিক এরই পাস্ট ফর্ম। আবার হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে আইএনজি, আর পাস্ট পারফেক্টের জন্য, পাস্টের জন্য হ্যাড দিলাম, এই যে আবার পারফেক্ট থেকে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, আর বিন তো দিতেই হবে। একইভাবে কিন্তু আমরা এই টেন্সটা আগে ভালো করে মনে রাখতে হবে। টেন্স ইজ দ্য বেসিক রুটস অফ লার্নিং ইংলিশ। ইফ ইউ ডোন্ট নো about the tense, if you have no clear sense of tense and what is the relation between the Bengali verb, Bengali ক্রিয়া এবং ইংরেজি ক্রিয়া, এটাকে সামঞ্জস্য করা যাবে। বাংলাতে ভাববো সেটা কি ক্রিয়া, সেই ক্রিয়াটা ইংরেজি বলতে গেলে সেটা কিভাবে প্রকাশ করব, সেটা আইএনজি দিয়ে প্রকাশ হবে, না পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে, না তার আগে অ্যামিজার, না হ্যাভ হ্যাজ, কি বসাতে হবে, এটা পরিষ্কার ধারণা থাকা চাই। এবং প্রত্যেকের উচিত দুটো করে, প্রত্যেকটি টেন্সে দুটো করে সেন্টেন্স তৈরি করা। এবার একটা জিনিস কি, এখানে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচারের ব্যবহার প্রচুর, এই দুটো কম ব্যবহার হয়, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা বেশি ব্যবহার হয়। আমি যে এই তিনটে বেশি ব্যবহার হয়, এই দুটো আর এই একটা, মানে এখান থেকে এটা খুব কম ব্যবহার হয়। এইগুলো আমার পরিষ্কার ধারণা থাকা চাই। এবার টেন্স সম্পর্কে বোঝা গেল, আশা করি ইওর সেন্স অ্যাবাউট দ্য টেন্স অ্যান্ড ইউর আস্কিং অ্যাবাউট দ্য টেন্স ইজ ক্লিয়ার নাও। নাও আই অ্যাম টেলিং ইউ, এবার তোমাদেরকে যেটা আমি বলবো, যে আমরা যদি এইভাবে সেন্টেন্স তৈরি করি, এখানে যতগুলো সেন্টেন্স লেখা আছে একই ভাগ দিয়ে, এগুলো সবই হচ্ছে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স। যদিও বলা হয় যে অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অনলি দ্য স্টেটমেন্ট সেন্টেন্স হ্যাজ অকুপাইড দ্য 80% প্লেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং অল আদার সেন্টেন্সেস আর দ্য চিলড্রেন অফ স্টেটমেন্ট সেন্টেন্স। অন্যান্য সেন্টেন্স স্টেটমেন্ট সেন্টেন্স থেকে তৈরি হয়। এবার এগুলো সব তো, কিন্তু তাই বলে তো আর সারাক্ষণ স্টেটমেন্ট সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে তো আর সব সমস্যা মেটানো যেতে পারে না। ক্রিয়া যখন চলে নানান রকম ভাবভঙ্গি দিয়ে চলে, এর একটা মানে একটা অহংকার, এর একটা ভ্যানিটি আছে, যে নানা রকম অহংকার দেয়, বলতে ক রকম অহংকার দেয়, 5 রকম অহংকার দেয়, মূলত 5 রকম অহংকার স্টাইল দেয় ক্রিয়া যখন চলে। অর্থাৎ
ক্রিয়া যখন চলে শুধু আমি খাই বা খাচ্ছি এরকম ভাবে বলে না, মাঝে মধ্যে বলে আমি কি খাচ্ছি, বা সে কি তাকে দেখেছে, তার মানে প্রশ্ন করে, কোয়েশ্চেন করে, তার মানে কোয়েশ্চেন সেন্টেন্স হয়। আবার কি বিস্ময় বা আবেগ প্রকাশ করে, আবেগ, উরে বাবা কত বড় সাপ, এর আবেগ প্রকাশ করে। আবার কি হতে পারে যে ক্রিয়া আবার কাউকে আদেশ নির্দেশ করে ইত্যাদি। হ্যাঁ, তাহলে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, সরি মানে আশা কামনা করে, তাহলে অপটেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশ নির্দেশ উপদেশ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুড, এই দরজাটা বন্ধ করো, এখানে এসো, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ক্রিয়াটা বিভিন্নভাবে ব্যবহার হয় এই নানা রকম সেন্টেন্সের মধ্যে দিয়ে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ বা কোয়েশ্চেন, স্টেটমেন্ট, নানা রকম। তা আমরা তো এইগুলো দেখলে সব স্টেটমেন্ট, সব স্টেটমেন্ট সেন্টেন্স। স্টেটমেন্ট হয়ে গেল। এবার স্টেটমেন্ট সেন্টেন্স আবার দু রকম হয়, স্টেটমেন্ট দু রকম হয়, একটা হয় অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবাচক বাক্য বা হ্যাঁবাচক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ মানে নাবাচক বাক্য। অ্যাকচুয়ালি দুটোই হচ্ছে স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দিকে লিখেছি আমি এখানে আই অ্যাম ইটিং, এটাকে নেগেটিভ করলে জাস্ট এম এর পরে নট, আই অ্যাম নট ইটিং, বা আই হ্যাভ বিন ইটেন, তাহলে আই হ্যাভ নট ইটেন, এখানে নট দিলে অর্থাৎ যে হেল্পিং ভার্ব গুলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ইত্যাদি রয়েছে বা শ্যাল উইল, এদের পরে নট দিলে নেগেটিভ সেন্টেন্স হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট যদি আমরা ঢুকিয়ে দিই বা নো বা নেভার ইত্যাদি যদি আমরা নাবাচক শব্দ ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমি না অর্থটাও বলতে পারি। কারণ সবসময় আমরা হ্যাঁ অর্থে কথা বলি না, অনেক কিছু তো না বলি, মানুষ তো ছোট শব্দের মধ্যে নাটাই বেশি বলে। তো এখানে না বললে এই সেন্টেন্সের হেল্পিং ভার্বের পরে আই হ্যাড নট ইটেন রাইস, তারপরে শি শ্যাল হ্যাভ নট ইটেন ইত্যাদি, এটা নট দিলে নেগেটিভ হয়ে যায়। তাহলে এই দুটো মিলেই অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্য প্রত্যেকটি হ্যাঁবাচক বাক্য যার মধ্যে না কথা বা নট কথা নেই, সেই সেন্টেন্সকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যার মধ্যে না কথা আছে তাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। না ঢুকিয়ে দিলে নেগেটিভ হবে। এবার এখান থেকে কি করে ইন্টারোগেটিভ করতে পারি, এটা একদম সিম্পল ব্যাপার। আমি সাপোজ এখান থেকে এইটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম, এটাকে বলে ইন্টারোগেটিভ করো। তো ইন্টারোগেটিভ করলে কি করবো, শুধু হেল্পিং ভার্বটাকে আগে তুলে দেবো, সাবজেক্টের আগে এই হ্যাডটা আগে আসবে, আগে এসে কি হবে হ্যাড আই ইটেন, হ্যাড আই ইটেন। এবার রাইস হোক ফ্রুটস হোক যা থাকুক থাকুক সেটা পরে বলতেও পারো না বলতেও পারো। তবে হ্যাড আই ইটেন কোয়েশ্চেন মার্ক, হ্যাড আই ইটেন। এবার এটা একটা কোয়েশ্চেন, যদি সে খেয়ে থাকে বলবে হ্যাঁ বা না। যখন আমরা কেবলমাত্র হেল্পিং ভার্ব আগে তুলে প্রশ্ন করি, এর প্রত্যেকটি সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে তুললেই কোয়েশ্চেন হয়ে যাবে, তখন লাস্টে ফুল স্টপ দেওয়া যাবে না, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবার যদি আমরা প্রত্যেকটি হেল্পিং ভার্ব এই সাবজেক্ট যেমন আই বা অন্য কোনো কর্তা যদি থাকে তাদের আগে তুলে পুনরায় যখন আমি লিখছি তখন কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা কিন্তু কোয়েশ্চেন মার্ক। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আনসার ইয়েস বা নোতে হয়। যেমন হ্যাড আই ইটেন, আমি কি খেয়েছি, তা খেলে বলবো হ্যাঁ, না খেলে বলবো না। এর বাইরে কিন্তু বক্তৃতা দেওয়ার জায়গা নেই বা বোঝানোর জায়গা নেই। তার মানে এগুলো হচ্ছে ইয়েস বা নো বা শর্ট আনসার টাইপ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরেকটা কি এখান থেকে বলছি, এটা বললাম ইন্টারোগেটিভ করলাম, কি হলো তাই দাঁড়ালো হ্যাড আই, এখান থেকে হ্যাডটা আগে তুললে হ্যাড আই ইটেন। এবার এটাকে ডাব্লিউএস কোয়েশ্চেন ট্রান্সফার করা যায় কি করে, এটা নর্মাল কোয়েশ্চেন করেছি হ্যাড আই ইটেন, হ্যাড আই ইটেন। এবার ওর আগে দিলাম হোয়েন হ্যাড আই ইটেন, হোয়েন হ্যাড আই ইটেন, বা হাউ হ্যাড আই ইটেন, হোয়ার হ্যাড আই ইটেন। ভালো করে দেখো, একদম সিম্পল ব্যাপার কোয়েশ্চেন বানানো। কোয়েশ্চেন দুভাবে বানানো যায়, এক হচ্ছে শুধু হেল্পিং ভার্ব আগে তুলে, তাহলে কিন্তু কোনো কোয়েশ্চেন ওয়ার্ড দেবো না, হু হুইজ হাউ হোয়েন এগুলো দেবো না। এগুলো যদি না দিই তাহলেও কোয়েশ্চেন, কিন্তু আনসারটা ইয়েস বানাতে হবে। আর যদি আমার প্রয়োজন বুঝে আমি কেন জানতে চাই, কোথায় জানতে চাই, কখন জানতে চাই, কি জানতে চাই, তাহলে কোয়েশ্চেন ওয়ার্ড দিতে হবে, হাউ হোয়েন হোয়ার হুজ হুম এগুলো দিতে হবে। তাহলে এগুলো কি করে দেয়, এগুলো যে হ্যাডটা আগে তুলেছিলাম সেই হ্যাডেরও আগে একদম সর্বপ্রথম যদি আমি সেই কোয়েশ্চেন ওয়ার্ডটা দিয়ে দিই, যেমন হোয়েন হ্যাড আই ইটেন, আমি কখন খেয়েছিলাম, বা হোয়ার হ্যাড আই ইটেন, আমি কোথায় খেয়েছিলাম, হোয়াই হ্যাড আই ইটেন, আমি কেন খেয়েছিলাম। তাহলে এগুলো দিলে কি হচ্ছে আমার, বা হাউ হ্যাড আই ইটেন, আমি কিভাবে খেয়েছিলাম, দিলে কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। তখন আর এইবার যদি ডাব্লিউএস কোয়েশ্চেন দিই যে হোয়েন হ্যাড আই ইটেন, এটা যদি বলি তাহলে কিন্তু আমি কখন খেয়েছিলাম, তাই এর উত্তর কিন্তু ইয়েস বানাতে হয় না, তাহলে একটা সময় বলতে হবে, অমুক সময় বা তমুক সময় এটা বলতে হবে। বা হাউ হ্যাড আই ইটেন, কিভাবে খেয়েছিলাম, তা ভাবে সেটা বর্ণনা করতে হবে। অর্থাৎ কি ডাব্লিউএস কোয়েশ্চেনটা দিয়ে কি জানতে চাইছো, কিভাবে জানতে চাইছো না কোথায় জানতে চাইছো, কোথায় জানলে হোয়ার দেবো। আমি যদি কখন জানি
হোয়েন দেবো, কখন জানতে চাই, সময়টা জানতে চাই, তাহলে হোয়েন দেবো। কিভাবে জানতে চাইলে হাউ দেবো। কারণ জানতে চাইলে হোয়াই দেবো। এভাবে কিন্তু ডাব্লিউএইচ কোয়েশ্চেনে আলাদা মানে আমি এটা খুব সুন্দরভাবে, এটা খুব সহজে আমি এটা বর্ণনা করেছি। এই কোয়েশ্চেনটা ভিডিও নাম্বার 3 এবং ভিডিও নাম্বার 4-এ দুটো পার্ট ভালো করে দেখলে একদম কোয়েশ্চেনও পরিষ্কার হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে কিন্তু শিখে গেলাম যে প্রথমে শিখেছি কি 12টা ভার কিভাবে 12 রাস্তা দিয়ে চলতে পারে, মানে 12টা টেন্স ধরে কিভাবে এগোতে পারে এটা শিখলাম। শেখার পরে আর কি শিখলাম, কি করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করে। সেখানে বললাম এই হেল্পিং ভার্বের পরে কিন্তু নট দিলে নেগেটিভ হয়ে যায়, একদম সহজ। এবার যদি বলি যে ইন্টারোগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, এবার বললাম যে যদি আমি ইম্পারেটিভ বলতে চাই, তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে অর্ডার সেন্টেন্স বা অ্যাডভাইস, কিছু বলা, কিছু একটা বলা, মানে আদেশ, উপদেশ, নির্দেশ যে ভার্বে দেওয়া হয়, যেমন শাট দ্য ডোর, স্টপ রাইটিং, স্ট্যান্ড আপ, গেট আউট অফ দ্য রুম, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ভালো, আমি যে উদাহরণগুলো দিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের মেন কাজ হচ্ছে আদেশ, নির্দেশ, উপদেশ এগুলো তো বোঝাবে, আর এর সাবজেক্ট থাকে না। যেমন শাট দ্য ডোর, তার মানে ইউ শাট দ্য ডোর। ওপেন ইউর বুক, মানে ইউ ওপেন ইউর বুকস। এবং এগুলো প্রত্যেকটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে, মানে ইউ ওপেন ইউর বুকস, এটা কখনো কখনো পাস্ট টেন্সে হয় না, সব প্রেজেন্ট টেন্স। মানে ইউ ওপেনড ইউর বুক, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স নয়। ইম্পারেটিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের কেবলমাত্র প্রেজেন্ট ফর্ম। ওপেন দ্য ডোর, স্টপ ইউর মাউথ, স্ট্যান্ড আপ, গো নাও, সব কিন্তু গো, স্ট্যান্ড বা শার্ট ইত্যাদি কিন্তু, বা রাইট, স্টপ, এগুলো কিন্তু সব প্রেজেন্ট ফর্ম। এবং এর আগে সাবজেক্ট বা কর্তা লেখা হয় না, কর্তা না লিখে। ধরুন এখানে লেখা আছে আই ইট, তা আমি তো কাউকে বলতে পারি খাও, ইট প্লিজ বা প্লিজ ইট। যদি কখনো এরকম প্লিজ বা কাইন্ডলি যদি দরকার হয়, একটু অনুগ্রহ করে বা দয়া করে, তাহলে প্লিজ বা ইট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যদি আমি আইটা বাদে বলি ইট প্লিজ, মানে ইউ বলবো না, ইউ কিন্তু একমাত্র ইউ, আইটাই কিন্তু হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু ইউটা যেহেতু প্রয়োজন হয় না, তাই ইউ লেখা হয় না। কিন্তু সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের আগে ইউ থাকে। তাহলে ভার্ব দিয়ে শুরু করলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে একমাত্র সেন্টেন্স যার সাবজেক্ট এই প্রথমে ইউ থাকার কথা কিন্তু থাকে না, এবং সব প্রেজেন্ট টেন্সেই হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইম্পারেটিভ গেল। এবার অপটেটিভ সেন্টেন্স, মানে যা দিয়ে উইশ করা হয়। তো উইশ করতে ইংরেজিতে আমরা মে শব্দটা ব্যবহার করি আমরা, মে, MAOY, মে। এবার কখনো মাইট হবে না, মে। এবার মেটা কি ব্যবহার করি, যে এখানে যদি বলি মে আই ইট বা মে ইউ বি হ্যাপি, এই যে মে, যদি মে শব্দটা যদি আমি আগে ব্যবহার করি, মানে এটা একটা মডাল, মে যদি ব্যবহার করি আমরা কিন্তু এটা ইম্পারেটিভ হয়ে, অপটেটিভ হয়ে যায়। যদি মে ব্যবহার করি তাহলে কিন্তু অপটেটিভ। অবশ্যই আই এম রিপিটিং দিস, যে যদি আমরা অপটেটিভ সেন্স, যাতে কিছু উইশ করা হয়, তোমার মঙ্গল হোক, ভালো থাকো ইত্যাদি যদি এই ধরনের কথা বলি, তখন আমরা কিন্তু মে শব্দ ব্যবহার করি। মে ইউ বি হ্যাপি, মে আই কামিং, এই যে মে দ্য কিং লাভ লং লিভ, এই যে মে, যখন মে চলে আসে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করি তখন বিশেষ কিছু শব্দ নিয়ে আসা হয়, যেমন অ্যালাস, হুররে বা ফাই, মানে সি, হ্যালো ইত্যাদি। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, যে তা দিয়ে আমরা কিছু একটা বিস্ময় প্রকাশ করার চেষ্টা করি, বা একটা শুধু বিস্ময় বললে হবে না, একটা মনের বিশেষ আবেগ বা ভাব প্রকাশ করি, যে কখনো ঘৃণা, কখনো অবাক, কখনো দুঃখ, কখনো যন্ত্রণা, কখনো আনন্দ ইত্যাদি আমরা প্রকাশ করি, এবং লাস্টে একটা বিশেষসূচক চিহ্ন দেওয়া হয়। যেমন বললাম যে হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। ভালো করে খেয়াল করো, উই হ্যাভ ওন দ্য গেম, এই যে উই হ্যাভ ইটেন, এটা এমনি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার কি বললাম এখানে, হুররে উই হ্যাভ ইটেন, হাই আমাদের খাওয়া হয়ে গেছে, এটা আনন্দ করে বললাম, তাহলে এখানে হুররে কথাটা দিলে হলো। তারপরে আবার আমি যদি ধর খারাপ অর্থে বলছি, সি আমি ভাত খেয়েছি, মানে কেউ বলে তুই খেলি কেন ইত্যাদি, তখন বলে ভাত খেয়েছি, তখন কি বলতে, ফাই আই হ্যাভ ইটেন। এবার ফাইয়ের পরে একটা বিস্ময় সূচক চিহ্ন। তাই আবার হতে পারে যে হাই আমি তো খেয়ে ফেলেছি, হয়তো আমার কারোটা ভাগের জিনিস আমি খেয়ে ফেলেছি, তখন বললাম অ্যালাস আই হ্যাভ ইটেন, হাই আমি খেয়ে ফেলেছি, তোকে আমি কি করে দেবো। তাহলে তার মানেটা কি, যে এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার আগে কতগুলো এক্সক্লামেশন ওয়ার্ড, বিস্ময়সূচক শব্দ বা আবেগসূচক শব্দ চলে আসছে।
এসে কিন্তু আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি হয়। তারপরে আমি আর বিষয় যাচ্ছে, নিচে একটা টেবিল আছে, এই টেবিলটা আমি দিয়েছি, নিজেরা পড়লেই বুঝতে পারবে। ছেলে মেয়েদের অনেক ক্ষেত্রে কনফিউশন হয় স্টুডেন্টদেরকে কার পরে কোন ভার্ব বা হেল্পিং ভার্ব বসে। যেমন আই এর পরে অ্যাম, উই এর পরে আর, ইউ এর পরে আর, হির পরে ইজ, শির পরে ইজ, দের পরে আর, ইটের পরে ইজ, এবং এখানে প্রেজেন্টে লেখা আছে। অর্থাৎ এই প্রেজেন্টে যখন আমরা অ্যামিজ আর ব্যবহার করি তখন এই প্রোনাউনগুলোর জন্য কিন্তু এই ভার্ব বা হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়। এরা কিন্তু কখনো ভার্ব হয়, কখনো হেল্পিং ভার্ব হয়। আবার যদি আমরা এই প্রোনাউন, এগুলো সব প্রোনাউন, এই প্রোনাউনগুলো যদি পাস্ট করে দিই, যেমন আই অ্যাম, আমি হই, উই আর, আমরা হই, ইউ আর, তোমরা হও, হি ইজ, সে হয়, শি ইজ, সে হয়, দে আর, তারা হয়, ইট ইজ, ইয়া হয়। আবার যদি বলি আমি ছিলাম, আই ওয়াজ, আমরা ছিলাম, উই ওয়ার, তুমি বা তোমরা ছিলে, ইউ ওয়ার, তার মানে এরই পাস্ট ফর্ম এখানে পাস্ট লেখা আছে। এরা এইটা এই কারণে আমি লিখেছি এখানটায়, এরা কিন্তু নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারে, নিজেরা সেন্টেন্স করতে পারে। যেমন আই ওয়াজ বিজি বা আই ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে ওয়াজ কি হলো, ভার্বের কাজ করলো। আবার একইভাবে এই ওয়াজ বা এই ওয়াজ অন্য জায়গায়, এখানটা খেয়াল করো, এখানে যে ওয়াজ দিয়েছি আমি, এখানটা আবার ওয়াজ দেওয়া আছে। এই যদি আমি বলি আই ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ ভার্ব, এই ওয়াজ মানে আমি ছিলাম, কিন্তু যখন এই ওয়াজ অন্য ভার্বের সঙ্গে আই ওয়াজ ইটিং এর সঙ্গে বসেছে তখন কিন্তু এই ওয়াজের আর কোনো মানে নেই, ভার্ব কিন্তু ইটিং। অর্থাৎ এখানে ইংরেজিতে এই এই যে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, এদেরকে বি ভার্ব বলে। এরা কিন্তু একা বসে সেন্টেন্স তৈরি করতে পারে, বি ভার্বের ডাবল পাওয়ার, নিজে একা একা সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন মাই ফ্রেন্ড ইজ এ গুড পারসন, ইজ, এই ইজ কিন্তু একা ভার্ব, এ আবার অন্য জায়গায় গিয়ে কিন্তু অন্য ভার্বের সঙ্গেও বসতে পারে। তার মানে এই বি ভার্ব যেমন একা একা সেন্টেন্স তৈরি করতে পারে, যখন দেখবো এই যে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার কোন সেন্টেন্সের মধ্যে একা বসে আছে তখন ও মেন ভার্ব, ও বি ভার্ব, ও মেন ভার্ব। আর যখন দেখবো এরা অন্য কোনো ভার্বের সঙ্গে বসে আছে তখন কিন্তু এদের কোনো মানে নেই, ওরা হচ্ছে হেল্পিং ভার্ব। সেখানে ওই সেন্টেন্সের মানেটা হচ্ছে এরা বাদে যে ভার্বটা আছে ওই ভার্বের যা মানে, তাই এদের কোনো মানে নেই। ঠিক একইভাবে ইংরেজিতে হ্যাভ ভার্ব বলে একটা ভার্ব আছে, যেটা এখানে বহুবার ব্যবহার করেছি। যে হ্যাভ মানে নর্মালি আছে, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ পেন, এটা হ্যাভ। বা শি হ্যাজ এ কার, এগুলো হচ্ছে হ্যাভ মানে আছে। তার মানে আই হ্যাভ এ কার, তাহলে এখানে ভার্ব কোনটা, হ্যাভ, হ্যাভ একা বসেছে। আবার আমি বলছি যে আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এখানে তো হ্যাভ বসেছে। তাহলে এই হ্যাভ আর এই হ্যাভের মধ্যে তফাৎ কি, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে, এখানেও হ্যাভ বসেছে কিন্তু হ্যাভ একা, এই হ্যাভ হচ্ছে ভার্ব। আবার যখন বলছে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, ওই হ্যাভের মানে তো কিছু নেই, আশেপাশে মানে নেই, তাহলে এই হ্যাভের কিন্তু হেল্পিং ভার্ব, এই হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব। আর যখন বলছে আই হ্যাভ এ কার তখন হ্যাভ কিন্তু ভার্ব। অর্থাৎ এই বি ভার্ব বা অ্যামিজ আর ওয়াজারের মতো কিন্তু এই হ্যাভ ভার্বের কিন্তু ডাবল পাওয়ার আছে, এ কিন্তু একা একা সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, হ্যাড। যেমন শি শি হ্যাড এ বাইসাইকেল, শি হ্যাড এ বাইসাইকেল, তার একটা বাইসাইকেল ছিল, তাহলে হ্যাড ভার্ব, হ্যাড মানে এখানে সাবজেক্ট পরে ভার্ব হিসেবে ছিল অর্থে বসেছে, তাহলে এখানে কিন্তু হ্যাডটা হচ্ছে ভার্ব। কিন্তু এই হ্যাড যখন আমরা অন্য জায়গায় গিয়ে ব্যবহার করছি, এই যে পরের লাইনে আই হ্যাড ইটেন, এই হ্যাড আর ভার্ব নয়, এই হ্যাড কিন্তু অন্য একটা ভার্বের সঙ্গে বসেছে, তখন এর মিনিং নেই, এ তখন নিজে হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব। এবং এই ইটেন হচ্ছে মেন ভার্ব, এর অর্থটাই এই বাক্যে প্রকাশ পাবে, এই ইটেনের অর্থটাই প্রকাশ পাবে। তার মানে ইংরেজিতে মজার ব্যাপার হচ্ছে এই দুটো ভার্ব আছে ইংরেজিতে, সেটা হচ্ছে বি ভার্ব, এরা সবই বি ভার্ব, এবং এরা এই হ্যাভ, হ্যাজ বা হ্যাড, অ্যামিজার বা অজয়, এরা হচ্ছে বি ভার্ব, এরা হচ্ছে হ্যাভ ভার্ব। এই বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ডাবল পাওয়ার, এই একা যেমন ভার্ব হয়ে একা একা সেন্টেন্স তৈরি করতে পারে ভার্বের কাজ করে, আবার এ কি করে, সাংঘাতিক ভূমিকা পালন করে, অন্য সমস্ত ভার্বের সঙ্গে প্রায় জুড়ে যায়, প্রায় সব ভার্বের সঙ্গে জুড়ে যায়। এই চারটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে দেখবে সব জায়গাতে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার আছে, তার মানে অন্য ভার্বদেরকেও ও চালিয়ে দেয়। This type of verb have the double power to sit in that sentence to clear the meaning as well as to clear the meaning of the other words. Other words mean other verbs. Those verbs are called action verbs. ও অন্য অ্যাকশন ভার্বের সঙ্গেও বসে। এই বি ভার্ব আর হ্যাভ ভার্বকে আবার নন অ্যাকশন ভার্ব বলা হয়। আর ইংরেজিতে যত ভার্ব আছে লাখো লাখো বা হাজার হাজার, সেই বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে বাকি ভার্বগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব। তার মানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব যেমন একা বসে, আবার অন্য ভার্বকে চালিয়ে দেওয়ার জন্য তাদের সঙ্গে বসে, তখন তাদের কোনো মানে থাকে না। ঠিক একইভাবে এই যে শ্যাল উইল, শ্যাল উইল, এটা আমি এখানটায় শ্যাল উইলের এখানে আলাদা কোনো মানের দরকার নেই, আমি
কোন প্রোনাউনের পরে কোনটা বসে শ্যাল উইলের মধ্যে বা শুড উডের মধ্যে সেটা বোঝানোর জন্য দিয়েছি। আর এখানটা কি শ্যালের পাস্ট ফর্ম শুড, এখানেও শ্যালের পাস্ট ফর্ম শুড। শ্যাল কি আই এর পরে শ্যাল বসে, উই এর পরেও শ্যাল বসে, হ্যাঁ, ইউ এর পরে উইল বসে, তারপর দেখো দেখো সবকটা পরে উইল বসে, আর এদেরই পাস্ট ফর্ম এখানে। তার মানে এখানে ইটের পরেও উড বসে, আবার হির পরেও উড বসে, হির পরেও উড বসে, এখানে আবার হির পরে হ্যাজ বসে। সেই হ্যাজ একা বসুক, হ্যাভ বা হ্যাড একা বসুক বা অন্য কারোর সঙ্গে বসুক, সাবজেক্টের পরে বিভার বা হ্যাভার বা শ্যাল উইলের বসার নিয়ম এখানে দিয়েছি আমি। এই প্রোনাউনগুলো দেখলেই বোঝা যাবে যে প্রোনাউন, আর প্রোনাউন থেকেই সবগুলো বোঝা যায়। হয়তো দেখা গেল কোথাও হয়তো হি নেই, একজন নাম লেখা আছে, তো সে তো হি বা সি হবে, তার হির পরে যা বসে ওই হি, সেই ব্যক্তিটার পরে তাই বসবে। লেখা আছে রাম হয়, তা রাম ইজ, লাবণী হয় তা লাবণী ইজ, তা লাবণী পরিবারটা এখানে শি ইজ, বা পাস্ট টেন্স করলে শি ওয়াজ। আমি এখানে এই টেবিলটা এই কারণে দিয়েছি, মানে ক্লাসরুমে দেখেছি যে অনেক স্টুডেন্টস দে কান্ট আন্ডারস্ট্যান্ড যে কোন ভাগটা কোন সাবজেক্টের পরে বসাবে, মানে সাবজেক্টের পরে কোন প্রোনাউনের পরে বা কোন সাবজেক্টের পরে কোন ভাগটা বসবে। এর বাইরে কিন্তু ভার্ব বা হেল্পিং ভার্ব ইংরেজিতে নেই, আর অল্প কয়েকটা দু চারটে মডেল আছে, সেগুলো না জানলেও এখন চলবে। আর যদি বলে যে যদি সাবজেক্ট বহুবচন হয়, তাহলে দে এর পরে তো আর হয়, ওয়ার হয়, হ্যাভ হয়, হ্যাড হয়, উইল হয়, উড হয়। তাহলে যদি এখানে দে হয়, তাহলে দে এর পরে যদি এইগুলো হয়, তাহলে দে এর জায়গায় যদি দ্য চিলড্রেন বা দ্য পিপল লেখা থাকে, অনেক লোক কর্তা, তাহলে দে এর পরে যা হয় তাদের পরেও তাই হবে। কাজে আমি আশা করি আজকে যেটা আমি তোমাদেরকে দেখালাম এর জিস্ট যেটা, এটা মানে যে আমাকে প্রথমে বাংলাতে কথাটা ভাবতে হবে, ভেবে সেটাকে টেন্সে ফেলতে হবে, টেন্স ফেলে সেভাবে ইংরেজি করতে হবে। এবং টেন্সগুলোকে মনে রাখার জন্য কন্টিনিউয়াস পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বা সিম্পল আমি যে ফরম্যাটটা দেখালাম, এবং আই এম শিওর দ্যাট দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ক্লাস টু লার্ন ইংলিশ। এটাকে না জেনে কখনো ইংরেজি শেখা যাবে না। অন্য বিচ্ছিন্নভাবে দু চারটে সেন্টেন্সের বাংলা সেন্টেন্সের ইংরেজি মুখস্থ করলাম, তাতে কিন্তু নিজেকে প্রকাশ করা যাবে না। মানে ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য ক্যাপাসিটি অফ বিল্ডিং সেন্টেন্স। বাক্য তৈরি করার ক্যাপাসিটি তৈরি করতে হবে, আর বাক্য তৈরি করার ক্যাপাসিটি কিন্তু এই বোর্ডের মধ্যেই দেওয়া আছে। কারণ টেন্সই বাক্য তৈরি করতে সাহায্য করে। কারণ হচ্ছে টেন্স ছাড়া কোনো বাংলা কথাকে ইংরেজি করা যায় না। প্রতিটি সেন্টেন্সের মধ্যে, ইংরেজিতে যত সেন্টেন্স, লাখ লাখ কোটি কোটি সেন্টেন্স হোক না কেন, প্রতিটি সেন্টেন্স কোনো একটি টেন্সে আছে। একটা সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স মনে করবে, কমপ্লেক্স কম্পাউন্ড নয়। কমপ্লেক্স কম্পাউন্ডে পরে দেখাবো। সিম্পল সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু কোনো একটি নির্দিষ্ট টেন্স থাকে, কখনো দুটো টেন্স এরা পাঞ্চ করে থাকে না। কাজে আমাকে যে কথাটা আমি বাংলাতে বলতে যাব বা আমি যে কথাটা লিখতে যাচ্ছি, যে সেন্টেন্স বা বাংলা বাক্যটি লিখতে যাচ্ছি, ওই বাক্যের ক্রিয়াটা দেখে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সে পড়েছে, সেই টেন্সের হেল্পিং ভার্ব কি, সেই টেন্সের ভার্বটা কেমন হয়, এটা বুঝে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা সাবজেক্ট হেল্পিং ভার্ব ভার্ব অবজেক্ট এভাবে সাজিয়ে আমাকে বাংলাটাকে ইংরেজি করতে হবে। এছাড়া কোনো অনেকে যারা বলে থাকেন যে না ও গ্রামার জানতে হবে না, টেন জানতে, একদম বাজে কথা, একদম বাজে কথা। টেন ছাড়া কখনো অন্য ভাষাভাষীর লোক কোনোদিন ইংরেজি শিখতে পারবে না, এ জানতেই হবে একদম। যদি তাদেরই টেন্স জানার দরকার হয় না যারা ইংরেজ দেশে জন্মগ্রহণ করেছে, কারণ তারা শুনে শুনে শিখেছে। ছোট বাচ্চা আমরা যেমন বাংলা শুনে শুনে শিখেছি, বাংলা ব্যাকরণ জানার দরকার হয়নি, অনুরূপভাবে যিনি ইংরেজ দেশে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তার বাংলা ইংরেজি গ্রামার জানার দরকার হয় না, সে ইংরেজি শিখে যায়। তা আমরা যেহেতু রোজ শুনতে পাই না, তার জন্য আমাদের কিন্তু এই প্রসেস ফলো করে, থিওরি ফলো করে কিন্তু আমাদের শিখতে হবে। এটা প্রত্যেক স্কুল কলেজের সব টিচাররাই বলেন, আমিও সেই কথা বলছি। ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স, মোর দ্যান 22 years, I have got this experience how to teach the students, especially the weak students, how they learn English speaking or writing. Today no more. Thank you.